রাত কটা বাজে তা ঠিক নেই, অনেকক্ষণ ধরে একটানা বৃষ্টি পড়ছে। ঝমঝমে বৃষ্টির শব্দ শুনতে শুনতে নেশা লেগে যায়। বাসু হালদারের ঘুম ভেঙে যাচ্ছে বারবার। একটা অস্বস্তি হচ্ছে কিরকম। দরজার বাইরে দুটো কুকুর এসে গুটিছুটি হয়ে শুয়ে কুই কুই শব্দ করছে। বাসু হালদার চেঁচিয়ে উঠল, এই যা যা। যদিও সে ভালো করেই জানে কুকুর দুটো এই সামান্য ধমক শুনে মোটেই যাবে না। এই বৃষ্টির মধ্যে যাবেই বা কোথায়? বাসু হালদার জানলা দিয়ে আকাশের দিকে তাকালো একবার। বাসু হালদার আজ সন্ধ্যের মুখে বাড়ি চলে যাবে ভেবেছিল। সেই সময় মুখিয়া ডোমটা এক চিলিম গাঁজা সেজে এনে বলেছিল, একটু প্রসাদ করে নেবেন নাকি বড়বাবু? মুখিয়ার মুখে বড়বাবু ডাকটা বড়ই মধুর লাগে। এই দুনিয়ায় বাসু হালদারকে খাপিয়ে করে না কেউই, শুধু মুখিয়ায় তাকে এই নামে ডাকে। মুখিয়াটা যেন কোথায় চলে গেছে। এই সময় আরেক চিলিম গাঁজা পেলে মন্দ হতো না। বাসু হালদার এই মফস্বল শহরের ঘাটবাবু। তার কাজ হচ্ছে কেউ মরা নিয়ে এলে ডেথ সার্টিফিকেট আছে কিনা দেখে নেওয়া আর মিউনিসিপ্যালিটির 2 টাকা ফি আদায় করা। একটা পা ল্যাংড়া, জীবনে আর কোনো চাকরি জুটত না। অনেক বছর আগে রসরাজ গুহ যখন এখানকার চেয়ারম্যান ছিলেন তখন তিনি দয়া করে বাসুকে এই কাজটা জোগাড় করে দিয়েছিলেন। সেই থেকে বাসু হালদারকে সারা দিন রাত শ্মশানগড়ের এই ছোট্ট অফিস ঘরটাতে পড়ে থাকতে হয়। একটা পেট চলে যায়। এই রকম বৃষ্টি বাদলার দিনে বাসু হালদার বাড়ি চলে গেলে ক্ষতি ছিল না। কেউ এলে তাকে বাড়ি থেকে ডেকে আনতো নিজের গরজে। কিন্তু মিউনিসিপ্যালিটি বর্তমান চেয়ারম্যান পঞ্চনন সরকারের মার এখন তখন অবস্থা, যে কোনো সময় পেশে যেতে পারে। ওরা বাড়ির মড়াকে বাসি করে না। যদি এই মাঝরাতে এসে হাজির হয়, কখন যদি বাসু হালদারকে না পায়, বাসু হালদার একটা বিড়ি ধরালো। চেয়ার টেবিলে বসে ঘুমোলে দোষ নেই, কিন্তু ঘুম আসছে না। বৃষ্টির শব্দের সঙ্গে সঙ্গে মাঝে মাঝে কুকুরের ডাক। ইস, মুখিয়াটাও থাকতো যদি এই সময়। হঠাৎ অস্পষ্টভাবে মানুষজনের আওয়াজ শোনা গেল। তাহলে কি চেয়ারম্যান সাহেবের মা গত হলেন? আহা, কি মাতৃভক্তি চেয়ারম্যান সাহেবের। এই বৃষ্টির মধ্যেও পোড়াতে আনতে ভোলেননি। চিতা জ্বলবে কি করে সে খেয়াল নেই। যাই হোক, ওরা বড় লোক, বেশ খরচ টরচ করবে মনে হয়। বাসু হালদারের কি আর কিছু জুটবে? বাসু হালদারের ঘর থেকে বেরোবার আগেই কয়েকজন লোক একটা মরার খাটিয়া ঘাড়ে করে তার ঘর ছেড়ে এগিয়ে গেল চণ্ডীর দিকে। বাসু হালদার বুঝল এ তো চেয়ারম্যান সাহেবের মা নয়। তাহলে সঙ্গে অনেক লোক থাকতো, অনেক চেঁচামেচি, অনেক ধুমধাম। তাহলে আর ব্যস্ততা দেখিয়ে কি হবে? সে নিজের টেবিলে ক্যাট হয়ে বসে থাকবে। আসুক না, ওরাই আসুক। ঘাটবাবুর অফিসে আর কোনো কর্মচারী না থাকলেও সেই তো বড়বাবু। বেশ কিছুটা সময় কেটে গেল, কিন্তু ওরা এলো না। আর কোনো সাড়া শব্দও পাওয়া গেল না। কৌতূহলে বাসু হালদার বেরিয়ে এলো। বৃষ্টি অকস্মাৎ ধরে এসেছে, আকাশে গুড়ি গুড়ি করে পড়ছে। তবে আর বেশিক্ষণ চলবে না বোঝাই যায়। কয়েকজন লোক মরার ঘাটটা নামিয়ে রেখে নিজেরাই কাঠ ছাড়াতে শুরু করেছে। বাসু হালদার কাছে এসে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার? লোকগুলো একটু চমকে উঠল। তাদের মধ্যে একজন এগিয়ে এসে বলল, ডমটম কেউ দেখছি না, তাই আমরাই নিজের ব্যবস্থা করে নিচ্ছি। ব্যবস্থা করে নিচ্ছি মানে? মরা রেজিস্ট্রি করতে হবে না? মরা রেজিস্ট্রি? সে আবার কি? বাহ, যে কোনো মরা এনে আপনারা পুড়িয়ে ফেলবেন? এ কি বেওয়ারিশ কারবার নাকি? ঠিক আছে, রেজিস্ট্রি করে দিন। ক টাকা লাগবে? লোকটি জামার পকেট থেকে ফস করে 2খানা 10 টাকার নোট বের করে দিল। অন্য লোকগুলো চুপচাপ দাঁড়িয়ে। বাসু হালদার সবার দিকে একবার চোখ বুলল। কেউই তার চেনা নয়। এই রকম ছোট শহরে এতগুলো অচেনা লোক। বাসু হালদার মুখ ঘুরিয়ে মরার ঘাটের দিকে তাকালো। একটা যুবতী মেয়ের মুখখানা শুধু দেখা যাচ্ছে। শরীরটা একটা মোটা কম্বল দিয়ে ঢাকা। শ্মশানের ঘাটবাবুর দয়াময়া থাকতে নেই। মরা দেখতে দেখতে চোখ পচে গেছে। তবু বাসু হালদার জিজ্ঞেস করলো, কি হয়েছিল? কলেরা, হঠাৎ মাত্র কয়েক ঘন্টার মধ্যে। নিন, বৃষ্টি ধরে এসেছে,
চটপট কাজ শুরু করে ফেলি। ডোম না এলে আপনারা কি করবেন? চিতা সাজানো কি সহজ কথা? ও আমরা ঠিক ব্যবস্থা করে ফেলবো। ওই দেখি ডাক্তারের সার্টিফিকেট। কি রে, সার্টিফিকেট কানা কার কাছে রাখলি? সেটা বোধহয় ফেলে এসেছি। ফেলে এসেছেন? জানেন না শ্মশানে মরা নিয়ে এলে সার্টিফিকেট আনতে হয়? যান, এক্ষুনি নিয়ে আসুন। এই বৃষ্টির মধ্যে আবার যেতে হবে? নিশ্চয়ই। আপনি এই 20টা টাকা রাখুন না। টাকার কথা পরে, আগে সার্টিফিকেট দেখান। ও এই তো সার্টিফিকেট আমার কাছে রয়ে গেছে। লোকটি পকেট থেকে একটা কাগজ বার করে দিল। তাতে কিছু একটা লেখা ছিল, সেটা জলে ভিজে একেবারে ঝাপসা হয়ে গেছে। এটা কি? এটাতে তো কিছুই পড়া যাচ্ছে না। জলে ভিজে গেছে, কি করব বলুন? তা বললে তো চলবে না। রুগী কিসে মরল সেটা খাতায় লিখতে হবে। বললাম তো কলেরায়। আপনার মুখের কথায় তো হবে না, ডাক্তারের লেখা চাই। কেন আর ঝামেলা করছেন? খাতায় যা হোক একটা লিখে দিন না। উফ, ওসব চলবে না। বাসু হালদারের মানে লেগেছে। সে এই ঘাটের বড় বাবু, তার একটা মাত্র পেট। সে টাকা পয়সার পরোয়া করে না। তাকে ঘুষ দিতে আসা বাসু হালদার নিচু হয়ে মরার গা থেকে একটানে কম্বলটা খুলে পড়ে। এ কি? মৃত যুবতীর বুক ও সারা শরীরে জমাট বাঁধা রক্ত, বুক ও পেট ফালা ফালা করে চেরা। কেউ যেন একটা ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে কুপিয়ে কেটেছে। দৃশ্যটা দেখে বাসু হালদার অদ্ভুত ধরনের ভয় পেয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল। তার মনে হলো এবার বুঝি এরাও তাকে কুপিয়ে কুপিয়ে কাটবে। একটু অপেক্ষা করে বাসু হালদার দেখল কেউ তাকে মারছে না। তখন সে মুখ থেকে আস্তে আস্তে হাত সরালো। তাকিয়ে দেখলো আর কেউ নেই কোথাও। লোকগুলো দৌড়ে পালিয়েছে। খুনের মরা নিয়ে এসেছিল লোকগুলো। বৃষ্টির রাতে গোপনে পুড়িয়ে ফেলতে চেষ্টা করেছিল। যদি চেয়ারম্যান সাহেবের মায়ের অসুখ না করত তাহলে বাসু হালদার কিছুই জানতে পারত না। 10 টাকার নোট দুখানা পাশেই পড়ে আছে। সে দুপে যেন কাকড়া বিছে। ছুতেও ভয় লাগলো বাসু হালদারের। তাড়াতাড়ি সে মৃতদেহের ওপর কম্বলটা টেনে দিল। এরপরেই বাসু হালদারের ইচ্ছে হলো এক ছুটে যদি সমস্ত চেনা লোকের জগৎ থেকে দূরে পালিয়ে যাওয়া যেত। কিন্তু এই বৃষ্টি বাদলের মধ্যে খোঁড়া পায়ে সে কত দূরই বা যাবে? পালাবেই বা কোথায়? তাছাড়া পালাবে কেন? সে তো কোনো দোষ করেনি। আর মুখিয়াটাও যদি এই সময় থাকতো। এখন বাসু হালদারের কর্তব্য হচ্ছে পুলিশকে খবর দেওয়া। খুনের মরা কারা ফেলে রেখে গেছে শ্মশানে, পুলিশ এখন দায়িত্ব নিক। কিন্তু থানা এখান থেকে প্রায় 3 মাইল দূরে। এই দুর্যোগের রাতে 3 মাইল রাস্তা সে যাবে কিভাবে? এইখান থেকে 8 মাইল হেঁটে গেলে কেষ্টপুরের মোড় থেকে রিক্সা পাওয়া যায়। তবে এত রাতে সেখানে কোনো রিক্সা পাওয়া যাবে বলে তো মনে হয় না। কি যে করা যায় এখন? ভয় ভাবনায় বাসু হালদার ঠক ঠক করে কাঁপতে লাগলো। বাসু হালদারের ঘোর ভাঙল একটা কুকুরের কুই কুই শব্দে। কুকুরটি মৃতদেহটার কাছে এসে গন্ধ শুকছে। বাসু হালদার আবার ধাতস্থ হয়ে কুকুরটাকে তাড়া দিল। হুস হুস। কুকুরটা যদি আবার মরাটাকে টেনে নিয়ে যায় তাহলে কেলেঙ্কারি। কুকুরটাকে একটা চেলা কাঠ তুলে মারতে তবে সে দূরে গেল। শ্মশানে বাসু হালদার অনেক রাত একা কাটিয়েছে, কিন্তু কোনোদিনও তার এমন ভয় হয়নি। মৃতদেহটির দিকে আরেকবার তাকালো। শুধু মুখখানা দেখে কিছুই বোঝা যায় না। ফুটফুটে একটা যুবতীর মুখ, যেন একবার ডাকলে জেগে উঠবে। এখন তো এই মলা ফেলে রেখে পুলিশ ডাকতে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। কুকুর যদি মহাটা টেনে নিয়ে যায় তাহলে আবার সে কোন ফ্যাসাদে পড়বে কে জানে। যে লোকগুলো মৃতদেহটা এনেছিল তারা সবাই অচেনা। বাসু হালদার পুলিশকে তাদের হদিশ কিছু দিতে পারবে না। অন্য কোনো জায়গা থেকে তারা এই খুনের মরা নিয়ে এসেছে। বাসু হালদার আর দাঁড়াতে পারছে না। আস্তে আস্তে সে বসে পড়ল খাটিয়াটার পাশ। আবার ঝুপঝুপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে। ইস, ভিজে যাচ্ছে মেয়েটা, ঠিক যেন একটা জ্যান্ত মেয়ে। ঘুমিয়ে পড়েছে আর বৃষ্টিতে ভিজে যাচ্ছে তার মুখ। নিজের অজান্তেই বাসু হালদার হাতটা বাড়িয়ে মেয়েটার মুখ থেকে জল মুছে দিতে লাগলো।
ফর্সা সরল মুখখানা। এই রকম কোনো সুন্দরী যুবতীর এত কাছাকাছি কখনো বসেনি বাসু হালদার। যদি জীবিত থাকতো মেয়েটি, তাহলে তার গালে এরকম হাঁক দিলে সে কি রেগে চেঁচিয়ে উঠত না? আহ, যদি সত্যি তাই হয়। বাসু হালদারের ওপর রাগ করায় মেয়েটি যদি বেঁচে ওঠে, সে যতই রাগ করুক তবু সে বেঁচে উঠুক। এই রকম একটা সুন্দরী মেয়েকে কোন পাষণ্ড খুন করল? বাসু হালদার মেয়েটির গালে আবার হাত রাখল। কি নরম স্পর্শ! কতক্ষণ আগে মারা গেছে কে জানে। এত বৃষ্টিতে ভিজেছে, তবু তার গাটা তো সেরকম ঠান্ডা নয় যেন বেঁচে আছে। বাসু হালদার মেয়েটির গালে একটা টোকা মেরে বলল, এই যে জেগে ওঠো। আহ, আরে অনেকক্ষণ তো ঘুমালে। এই কখনো হয়? মেয়েটির শরীরে অন্তত 15-20টা ছোড়ার আঘাত। কেউ একে খুন করেনি। প্রতিহিংসা নেবার জন্য এত সুন্দর শরীরটা ফালা ফালা করে কেটেছে। কিছুক্ষণ খাটিয়ার পাশে বসে থেকে বাসু হালদার মেয়েটিকে ভালোবেসে ফেলেছে। তার নিঃসঙ্গ জীবনে এই যেন একমাত্র নারী, যার গালে হাত দিলে কোনো প্রতিবাদ করে না, যার ঠোঁটে ঠোঁট স্পর্শ করলেও কোনো প্রতিবাদ করে না। এই চিন্তায় বাসু হালদার এমন উতাল হয়ে উঠল যে নিজেকে আর সামলাতে পারল না। সে মুখটা এগিয়ে এনে মেয়েটির ঠান্ডা রক্তহীন ঠোঁটে নিজের ঠোঁটটা রাখল। তখন মৃত মেয়েটি ফিস ফিস করে বলে উঠল, আমার নাম অঞ্জলি সরকার। সোনাবাড়ি গ্রামের রতন নাগ আমাকে খুন করেছে। তুমি একটু দেখো। ছিটকে খানিকটা দূরে গিয়ে বাসু হালদার গো গো শব্দ করতে লাগলো। অজ্ঞান হয়ে পড়ে গেল সেইখানে। পরের দিন বাসু হালদারের জ্ঞান ফিরল দুপুরবেলা। সে অনবরত চিৎকার করছিল, রতন নাগ, রতন নাগ, ওই 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 সোনাবাড়ি, রতন নাগ, রতন নাগ, ওই ওই খুনি, খুনি, ওকে ওকে তোমরা ধরো, ওকে তোমরা ধরো। পুলিশ রতন নাগকে গ্রেপ্তার করে তাকে দিয়ে স্বীকারোক্তি আদায় করার পর বাসু হালদার সম্পূর্ণ সুস্থ হয়।